সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না, অভিমত রিজভির। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি। কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে। জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সনদ চাই এনসিপি। ঠাকুরগাঁও দিনাজপুরে পদযাত্রা, নতুন করে স্বৈরাচার তৈরি হলে রুখে দেওয়ার ঘোষণা। কান্না থামিনি সাফারের জুলাই শহীদ সাফওয়ানের মায়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ না পাওয়ার অভিযোগ, ঘাতকদের বিচারের দাবি। সরকার উদ্যোগ নিচ্ছে বটে, আমরা এই উদ্যোগে আসলে সন্তুষ্ট না। সরকারের দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পারছি না। কুষ্টিয়ায় একের পর এক হত্যাকাণ্ড, 25 দিনে ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ 9 জন খুন, কয়েক আসামি গ্রেফতার হলেও জনমনে আতঙ্ক। হাওয়ার নদীর দেশ সুনামগঞ্জের 100 বছরের ঐতিহ্য মাইজবাড়ির নৌকা, বালুমহল বন্ধ থাকায় কমছে বিক্রি, শিল্প রক্ষায় সহায়তার আশা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক ভয়াবহ বন্যায় প্রাণ গেছে 24 জনের, শিক্ষার্থী সহ নিখোঁজ 20, চলছে উদ্ধার তৎপরতা। এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুপুরে প্রেমাদাসায় মাঠে নামছেন মিরাজরা, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি মনস সাদাত। এবার বিস্তারিত। যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যদি বিএনপির কেউ জড়ায় তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দলের শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপোষ করা হচ্ছে না জানিয়ে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি স্তরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আর এনসিপি নেতার সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, সংবিধান ছুঁড়ে ফেলার দেওয়ার কথা বললেই তা বাতিল হয়ে যায় না। কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না। আমরা 5ই আগস্টের পর থেকে এই ধরনের যত আমরা পেয়েছি, তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যেন-তেন নির্বাচন নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ফেনীতে রুকন বাংলাদেশ সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন পুরাতন বুঝি না, যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা শহীদদের রক্তের সাথে কোনো বেইমানি হতে দিব না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশে কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট চলছে। তাদের সতর্ক না হলে জনগণই রাস্তায় নেমে জবাব দেবে। পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লার মহানগর আমির কাজী দিন মোহাম্মদ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলা এটিএম মোহাম্মদ মাসুম সহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে যুবকরা মুক্তি দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে যাব না। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে বরগুনায় অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা। সেখানে অংশ নেবেন কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, পদযাত্রাকে ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে?
দেশ ঘুরতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে আজ কিন্তু উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। ইতিমধ্যেই বগুড়ায় কিন্তু উপস্থিত হয়েছেন এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম সহ মুখ্য সংগঠক সার্জিস আলম, এছাড়াও রয়েছে তাসলিম যারা, সামান্তা শারমিন এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ নেতৃবৃন্দ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বগুড়ার শহরের বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে তাদের পদযাত্রার যে কর্মসূচি তা কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। এই পদযাত্রাটি কিন্তু এখান থেকে শুরু হয়ে শহরের সাতমাথা পর্যন্ত যাবে এবং সেখানে একটি পথসভা করার কথা রয়েছে এবং সেই পথসভা শেষ করে এখান থেকে তাদের মোকামতলা বাজার এবং কিচক বাজারে পৃথক পৃথক আরো দুইটি পথসভা এবং সাধারণ মানুষের সাথে যে কুশল বিনিময় সেই পরিকল্পনা কিন্তু জানিয়েছে এনসিপির বগুড়া জেলার যারা দায়িত্ব রয়েছে। ইতিমধ্যেই এই পদযাত্রা এবং পথসভা সফল করার লক্ষ্যে কিন্তু বগুড়ার বিভিন্ন জায়গা থেকে এনসিপির যে বগুড়ার জেলার বিভিন্ন উপজেলার যারা নেতাকর্মী আছে তারা কিন্তু জড়ো হতে শুরু করেছে। পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ইতিমধ্যেই অর্ধ শতাধিক এনসিপির নেতাকর্মী তারা কিন্তু স্লোগানে মেতে উঠেছে। তারা তাদের নেতাকর্মীকে বরণ করে নিতে চায় এবং সাধারণ মানুষেরও কিন্তু অনেককে আমরা দেখেছি যারা আসলে যাদের অনেকের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছে যে তারা সর্বসময় টিভিতে আসলে নাহিদ সার্জিস এদেরকে দেখে, আজকে তারা সরাসরি দেখার জন্য কিন্তু তারা এখানে এসছে। আসলে এই যে পদযাত্রাটি শুরু হয়েছে এখানে এনসিপি নেতাকর্মীরা যেটি জানাচ্ছে যে জুলাই পদযাত্রা দেশ গড়ার জন্য যে শপথ এনসিপি নিয়েছে সেটি কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা ভাগাভাগি করে নেবেন। সাধারণ মানুষের কথা শুনতে চান, সাধারণ মানুষের মতামত নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে তারা ভূমিকা রাখতে চান। আসলে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। শুরু হওয়ার পরে আমরা হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। মনা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের গুলিতে শহীদ হন সাভারের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান আক্তার সদ্য। এ ঘটনায় প্রায় 1 বছর পেরিয়ে গেলেও পরিবারে আজও বইছে শোকের মাতম। সাফওয়ানের মায়ের অভিযোগ, সন্তানের আত্মত্যাগেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত বাংলাদেশ। আর বাবার দাবি, সন্তান হত্যার যথাযথ বিচার। দেওয়ান ইমনের রিপোর্ট। স্কুলের আইডি কার্ড কিংবা ছবি স্পর্শেই প্রিয় সন্তানের অনুভূতিতে আজও অঝরে কাঁদেন সাভারে জুলাই আন্দোলনে শহীদ সাফওয়ান আক্তার সদ্দর মা। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিলেন সাফওয়ান। ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবার। গত 5 আগস্ট বাবার সাথে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেন। এরপর সাভার পাকিজামোড় এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। শেষ হয়ে যায় প্রিয় সন্তানকে ঘিরে পরিবারের সব আশা আকাঙ্ক্ষা। সাফওয়ানের মায়ের অভিযোগ, সন্তানের আত্মত্যাগের বিনিময়েও এখনো মেলেনি কাঙ্ক্ষিত বাংলাদেশ। আমি ইঞ্জিনিয়ারের মা বানাবো, আমি ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার তো আর আসে না, ওকে নিয়ে গেল আমার ইঞ্জিনিয়ারের প্রাণটা। আল্লাহর কাছে আমি বিচার চাই। পুলিশের জন্য আমার ছেলেকে যে কষ্ট দিচ্ছে ওই পুলিশ জন্য আরো অধিক কষ্ট পায়। দেশকে ফ্যাসিবাদ আর বৈষম্য মুক্ত করতে জুলাই আন্দোলনে সন্তানকে নিয়ে যোগ দেন বাবা আখতারুজ্জামান। দেশ স্বৈরাচার মুক্ত হলেও প্রিয় সন্তানকে হারিয়ে বিষাদে ঢেকে গেছে জীবনের সব আয়োজন। যাদের বুলেট কেড়ে নিয়েছে সন্তানের তাজা প্রাণ, এখন সেই ঘাতকদের যথাযথ বিচার দাবি সাফওয়ানের বাবার। সরকার উদ্যোগ নিচ্ছে বটে, আমরা এই উদ্যোগে আসলে সন্তুষ্ট না। সরকারের দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পারছি না, অনেক যেহেতু 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। 2 ভাই বোনের মধ্যে বয়সে ছোট সাফওয়ান, আর বড় বোন আতকিয়া জামান তিসমা শ্রবণ প্রতিবন্ধী। ভাইয়ের প্রতি বোন তিসমার যে অগাধ ভালোবাসা, মুখ ফুটে তা বলতে না পারলেও বুক ফাটায় আর্তনাতি তা বুঝিয়ে দেয়। বাবা বাসায় ফিরলে এখন আর জড়িয়ে ধরে কেউ চুমো দেন না। মাকেও আর স্বপ্ন দেখান না ইঞ্জিনিয়ার হয়ে সুখের দিন কাটানোর। সন্তান হারানোর 1 বছর পরে এসে শহীদ সাফওয়ানের পরিবারের প্রত্যাশা, আগামীর দেশ হোক সকল অন্যায় অবিচারমুক্ত সোনার বাংলাদেশ। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।
চাঁদপুরে গণঅভ্যুত্থানে নিহত হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আজাদ সরকারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে হাজীগঞ্জের টোরাগড় এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভটি বাজার প্রদক্ষিণ শেষে বিশ্ব রোড চত্বরে প্রতিবাদ সভায় পরিণত হয়। এ সময় বক্তারা আওয়ামী লীগ নেতা মিঠু কাজী সহ হত্যাকাণ্ডে জড়িত সবার ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, গত বছরের 4 আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে আজাদ সরকার খুন হন। এ ঘটনায় তার ছেলে হিমেল সরকার বাদী হয়ে মামলা করলে পুলিশ এ পর্যন্ত 15 জনকে গ্রেপ্তার করে। সম্প্রতি গোপন তথ্য ও প্রযুক্তি সহায়তায় গ্রেপ্তার মিঠু কাজী 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনা প্রকোপ। সবচেয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্ত সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ভাইরাস জ্বর, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার লক্ষণে মিল থাকায় রোগ নির্ণয় করার কষ্টসাধ্য হচ্ছে বলে জানান চিকিৎসকরা। AH হিমেলের রিপোর্ট। শুক্রবার রাজধানীর মহাখালী উত্তর সিটি কর্পোরেশন কোভিড হাসপাতালে কাতরাতে দেখা যায় রোগীদের। রোগীর স্বজনরা বলছেন, যথাযথ চিকিৎসা পেলেও কিছু টেস্ট করাতে হয় বাইরে থেকে। সব ধরনের টেস্ট হাসপাতালে হলে কম হয় ভোগান্তি। আমার স্থায়ী 6 দিন ধরে যাবতীয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। ট্রিটমেন্টটা আসলে সাথে সাথে ট্রিটমেন্টটা পাওয়া যায় না, এগুলো 4-5 ঘন্টা পরে ট্রিটমেন্টটা পাওয়া যায় আর কি। রোগীর স্যাম্পল নিয়ে বাইরে যাওয়া আবার আসা, রিপোর্ট নিয়ে আসা, এটা একটা হ্যাম্পার। এটা আমাদের জনগণের জন্য একটা কষ্টকর। আর আমরা রোগীকে নিয়ে তো সবসময় আর দৌড়াদৌড়ি করতে পারবো না। আমি চাই সবগুলো টেস্ট হোক, সরকারি হাসপাতাল, আমরা সরকারের সেবাটা চাই। বেশিরভাগ রোগী আক্রান্ত জ্বরে, কারো ডেঙ্গু, কারো চিকুনগুনিয়া। করোনা আক্রান্ত রোগীরাও ভর্তি হয়েছেন হাসপাতালে। এবছর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 589 জন, আর মারা গেছে 23 জন। ডাক্তারদের এবং অন্যান্য হেলথ কর্মীদের অসুবিধা হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করাটা, কারণ সবার লক্ষণগুলো মিলে যাচ্ছে। তো সেই হিসাবে জনগণকেও আমরা সতর্ক হওয়ার আহ্বান জানাবো। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এ থেকে রাজধানীর শিশু হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত শিশুদের ভর্তি করাচ্ছেন অভিভাবকরা। চিকিৎসক জানান, ঋতু পরিবর্তনের কারণে জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। যখন দেখবে যে বাচ্চাদের অনেক সময় ঘেমে যায়, মাথা ঘামে, চুলের নিচে, গলার এদিকে ঘামে, তো একটু স্পঞ্জিং করা, সুতি কাপড় পরানো, সুতির যেসব জামা কাপড় আছে, তারপর হচ্ছে ব্রাইট কাপড় কম পরানো, যেন বাচ্চা হচ্ছে আপনার গরমটা কম লাগে বাচ্চা। তো সর্বোপরি আপনার খেয়াল রাখতে হবে যেন বাচ্চা ধুলাবালি থেকে দূরে থাকে। সারা বাংলাদেশ থেকে যেহেতু রোগী পাঠায়, তো ইনিশিয়ালি যেমন আজকের দিনের কথা বলতে পারি, আপনার হচ্ছে ইমার্জেন্সিতে আমরা অ্যাডমিশনের রোগী খুব কম পেয়েছি। ম্যাক্সিমামই আউটডোর বেসিসের পেশেন্ট। 2 দিনের জ্বর বা 2 দিনের ঠান্ডা কাশি, বা কারো জ্বর ভালো হচ্ছে না, ওষুধ খাওয়াচ্ছে, তারপর ইমপ্রুভ হচ্ছে না। ভাইরাস জ্বর সহ ডেঙ্গু, চিকুনগুনিয়া রোধ ও প্রাণঘাতী করোনার আক্রান্ত ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। মুন্সিগঞ্জের লোহজংয়ে পদ্মা নদীতে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে মোয়াজ্জেম নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল 5টার দিকে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বিকেলে মোয়াজ্জেম সহ 4 বন্ধু স্পিডবোটে করে পদ্মা সেতু এলাকায় ঘুরতে বের হন। বোটটিতে আরও 4 জন যাত্রী ছিলেন। ঘোরাঘুরির এক পর্যায়ে একটি ট্রলারের সঙ্গে স্পিডবোটটি সংঘর্ষ হলে মোয়াজ্জেম পানিতে পড়ে নিখোঁজ হন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাকি যাত্রীদের জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, ল্যাপটপ, মোবাইল ফোন ও একটি নকল পিস্তল সহ 4 শীর্ষ সন্ত্রাসী আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়, যা চলে পুরো রাত জুড়ে। আটককৃতরা হলেন আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং এমন অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। একের পর এক ঘটেই চলেছে হত্যাকাণ্ডের ঘটনা। গত 25 দিনে জেলায় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 9 জন। ফলে আতঙ্ক বিরাজ করছে জনমনে, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। তবে প্রশাসন বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে আনতে কাজ করছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 2 জুলাই রাত 9:30টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি চাউলের কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় বিএনপি কর্মী আব্দুল আজিজ। এর মাত্র 2 দিন আগে 30শে জুন দুপুরে মিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় জসিমউদ্দিন নামে এক জাসদ কর্মীকে। এর কয়েকদিন আগে কুষ্টিয়ার ইবি থানা এলাকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে টুটুল হোসেন নামে এক মুদি ব্যবসায়ীকে। এভাবেই গত 25 দিনে জেলায় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 9 জন। তোমরা আমাকে জান ভিক্ষা দাও, আমার ভাই না থাকার পরে আমি টাকা আনতে যাইছি, তোমরা আমাকে বাঁচাও, আমরা কাজ মারো না, আমার ভাইকে বাঁচাইতে হবে। তা আমার শুনিনি, আমার স্বামীকে মারিয়ে দিয়েছে। আমার 500 টাকা সবাই লিছে, আমার স্বামী যে 500 টাকা লাইনি, এই আমার স্বামীর বিশাল অপরাধ। এই আমার স্বামীকে ওরা সকালবেলা আলোচনা করে এরা মারিছে। ওই মাহবুল মাস্টারের ওই হুকুমে আমার ভাইকে মারিছে। আরে আমি তো ছিলাম না, আমার প্রাণ পরে এসে দেখছি আমার ভাইকে মারিছে। একের পর এক এমন হত্যাকাণ্ডের ঘটনায় রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। চরম অবনতি ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। এতে আতঙ্ক বিরাজ করছে জনমনে, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এর জন্য প্রশাসনের নির্লিপ্ততাকেই দুষছেন সাধারণ মানুষ। একের পর এক এইটা রাহাজানি, খুন খারাপি হয়েই যাচ্ছে। খুব ছোট্ট একটা ব্যাপার নিয়ে একজনকে মারি দিল, একজনকে মারি ফেলাই দিল, এর তো কোনো প্রতিরোধই নাই। এটা প্রশাসন তো আছে বলে মনে হয়, আমাদের কাছে নাই। সরকারি তো নিরাপত্তা দিতে পারছে না। আমরা কুষ্টিয়ার মানুষ খুবই নিরাপত্তাহীনতার ভিতরে আছি। আমরা চাই প্রশাসনিক যেই তৎপরতা সেটা একটু বাড়ুক। তবে প্রশাসন বলছে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে কাজ করছেন তারা। বলা যেতে পারে এইটা বিষয়ে আমরা মামলা হয়েছে এবং সাথে সাথে একজন আসামি ধরা পড়েছে। বাকি যে গুরুত্বপূর্ণ আসামি তাকে ধরার অভিযান চলছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বেশ কিছু আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও আতঙ্ক থেকেই যাচ্ছে জনমনে। তাই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই সাধারণ মানুষ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নদী হাওরের দেশ সুনামগঞ্জ, আর টিকে থাকার ভরসা মাইজবাড়ির নৌকা। শত বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছেন এখানকার কারিগররা। এই শিল্প বাঁচিয়ে রাখতে মাইজবাড়ির নৌকার কারিগরদের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহবাজউদ্দিন মান্নার তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বর্ষা এলেই সরব হয়ে ওঠে হাওরপাড়ের জনপদ সুনামগঞ্জের মাইজবাড়ি। নদী আর হাওরের এই এলাকায় পানির সঙ্গে একাকার মানুষের জীবন, আর সেই জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নৌকা। বাঁশ, কাঠ, রং আর পিচ এসব নিয়েই শুরু হয় নৌকা তৈরির উৎসব। কিশোর থেকে বৃদ্ধ সবারই হাতে আছে কাজ। প্রতিদিন তৈরি হচ্ছে ছোট বড় অসংখ্য নৌকা। এখানকার 1/2 পরিবার সরাসরি এই পেশার সঙ্গে জড়িত। কেউ কাঠ কাটে, কেউ নকশা করে, কেউ আগুন দিয়ে কাঠ পোড়ায়, কেউ আবার রং করে তৈরি করে জীবিকার বাহন। কারিগররা জানান, সব বালু ও পাথর মহাল বন্ধ থাকায় নৌকার বিক্রি কম। এতে কিছুটা বিপাকে তারা। নৌকা বান্ধা আমরা 5 আমল থেকে নৌকা বান্ধি, ব্যবসার কোনো লাভবান কোনো আয় উন্নতি করতাম পারি না। এই টাকা পয়সা আমরা মিল মালিক মিলগ্রস্ত গাছ আনি না, এই টাকা পয়সা ঋণ বুঝতাম পারি না। এই ব্যবসা সরকার থেকে কোনো একটা অনুদান দেয় না। কাঠের দর বাড়াইল, সপ্তাহ দর বাড়াইল, লোহার দর বাড়াইল, সব থেকে মিলে আর পর থেকে না বন্ধ লাভ হয় না। নৌকা তৈরির এই শিল্প বাঁচিয়ে রাখতে কারিগরদের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবো এবং আমার উপজেলা প্রশাসন সবসময় এই শিল্পের সাথে যারা কলাকুশলীরা সংযুক্ত আছেন তাদের পাশে থাকে। হাওরের বুক চিরে চলা এই নৌকাগুলো পরিবহন ও জীবিকার অন্যতম হাতিয়ার। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।